দেখি সাউন্ড ক্লিয়ার আসছে? সাউন্ড ক্লিয়ার আসছে কি? ওকে, গুড ইভিনিং। তা সামনে ক্লাস শুরু হচ্ছে। এর আগে জিজ্ঞাসা করা হয়েছিল আমাকে WBCS 2025 2025-এর স্ট্র্যাটেজি কি। দেখো, যে প্রশ্ন করেছে তার প্রশ্নটা হয়তো একটু ভুল ছিল। 2025 না 2024 সেই পরীক্ষাটাই হবে আমাদের সেপ্টেম্বর মাসে এবং সেপ্টেম্বরের 7। তা খুব ভালো কথা। আমি সবসময় এই কথা বলি যে তোমরা অবশ্যই WBCS, এক মিনিট, আমি সবসময় বলি তোমরা WBCS এর জন্য খাটো, তোমরা UPSCর জন্য খাটো। ফলে যদি খাটতে পারো ঠিক মতো প্রপারলি, তাহলে লক্ষ্য ভেদ কিন্তু সোজা হবে। এবার কথা হচ্ছে আমি কি কারণে তোমাকে সবসময় বলি WBCS অথবা UPSCর জন্য খাটতে। দেখো, WBCS যদি করো তাহলে দেখো WBPSC সবকটা পরীক্ষা, WBPSCর যে সবকটা পরীক্ষা আছে, দু একটা অডিট ছাড়া তোমার কিন্তু স্মুথ প্রিপারেশন হয়ে যাচ্ছে প্রথম কথা। একটা লক্ষ্য করো, ভালোভাবে জিনিস একটা লক্ষ্য করো, WBCS যখন তুমি পড়ছো বা পরীক্ষায় বসছো, তখন তোমাকে কি করতে হয়? GS মানে জেনারেল স্টাডি। এই যে GSটা হচ্ছে বা জেনারেল স্টাডিটা হচ্ছে, যদিও এবারও MCQ, কিন্তু আগামীতে আর MCQ থাকছে না। যেহেতু MCQ, সেটা একটা তোমরা মনে করছো যে এক্সট্রা অ্যাডভান্টেজ। হ্যাঁ, নো ডাউট এক্সট্রা অ্যাডভান্টেজ। তার GS পেপার যেটা লাগে সেটা আমার WBPSC-তেও লাগে, অথবা CGL বলো, CHSL বলো, MTS বলো, অথবা বলো তুমি NTPC। একটা কথা মনে রাখবে, জেনারেল স্টাডি পেপারটা সব পরীক্ষাতে আমার লাগছে, কিন্তু যেটা বোঝার বিষয় হলো প্রত্যেক পরীক্ষার টেম্পারমেন্ট একটু আলাদা। সেহেতু আমরা যদি WBCS-কে বা UPSC-কে, WBCS or UPSC-কে আমরা যদি টার্গেট করে চলি, তাহলে WBPSC বলো, CGL, CHS, MTS, whatever the exams, কম্পিটিটিভ এক্সাম, প্রত্যেকটা কভার হচ্ছে। 2 নম্বর থাকছে আমার, ধরলাম ম্যাথস। হ্যাঁ, WBCS প্রিলিমিনারিতে ম্যাথসের ওরকম ভোল্টেজ বা ওই অত কড়াকড়ি নেই, কিন্তু মেন্সে যখন যাব তখন লাগবে। এবং UPSC-তে প্রিলিম পরীক্ষাতে যে দুটো পেপার, তার মধ্যে একটা সিস্যাটে অঙ্ক থাকছে, এবং WBCS যখন মেন্সে যাচ্ছি তখন অঙ্ক বলে যে পেপারটা রয়েছে, সেখানে কিন্তু অঙ্কটা অনেকটা CGL প্যাটার্নে হয়ে যাচ্ছে। তাহলে যদি আমি অঙ্কটা কভার সবকটা পরীক্ষার জন্য পাচ্ছি। তারপর আছে ল্যাঙ্গুয়েজের মধ্যে কি কি পাচ্ছি? ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। দেখো, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি বোথ আমার WBPSC-তেও লাগছে। এবার যখনই আমি UPSC-তে আসছি, ইংলিশ বাংলা দুটোই রয়েছে, যদিও UPSC-তে ইংরেজি আর বাংলা
এটা হচ্ছে কোয়ালিফাইং, এটা কিন্তু মেরিট লিস্টে যুক্ত হয় না। তারপরে কথা হচ্ছে দেখো, বাংলা না হলেও ইংলিশটা আমার প্রত্যেকটা পরীক্ষাতে লাগছে, প্রত্যেকটা পরীক্ষাতে, এবং পার্ট 2 মানে মেন্সে যাচ্ছে তখন আরো কঠিন। তারপরে যেটা হলো রিজনিং, রিজনিং ডাব্লিউবিপিএসসি তে তেমন না থাকলেও আমরা ডাব্লিউবিসিএস এ পাচ্ছি, আমরা সিজিএল, সিএইচএসএল, এমটিএস এবং এনটিপিসি বা আদার্স যে পরীক্ষা হয় তাতে পাচ্ছি, ইউপিএসসিতেও পাচ্ছি। সুতরাং যে বলেছিলে যে কি করে, আমাদের প্ল্যানটা এরমই থাকে। এবং আমি একটা কথা বারবার বলি যে আমি যখন ইউপিএসসি খাটছি, টার্গেট ইউপিএসসি, ফোকাস ইউপিএসসি, কিন্তু ইউপিএসসির পথে যাকে যাকে পাবো তাদেরকে নিয়ে যাব। ইউপিএসসি করলে তার পথে পাচ্ছি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এইগুলোকে নিয়ে যাব। ডাব্লিউবিসিএস করলে প্রায় একই তো সিলেবাস ডাব্লিউবিপিএসসিরও, সুতরাং তাকে নিয়ে যাব। সুতরাং এত কিছু দেখো, এত কিছু ভাবনা নয়, টার্গেট হোক একটা, কিন্তু পথে যাকে যাকে পাবো তাকে তোমাকে নিয়ে চলতে হবে। এটা হলো আমরা যারা পরীক্ষার্থী তাদের স্ট্র্যাটেজি হওয়া উচিত। কারণটা হচ্ছে এই চারটে পেপার তো আমাকে করতেই হচ্ছে, তাই নয় কি? সেটা আমি গ্রুপ ডি দিই বা ইউপিএসসি দিই, কিন্তু ব্যাপারটা হলো কি টেম্পারমেন্ট, কোশ্চেনের যে টেম্পারমেন্ট, কোশ্চেনের যে প্যাটার্ন, সেটা একটু আলাদা। তাহলে বলে যে কোনো পরীক্ষার জন্য 80% কিন্তু একই সিলেবাস, তাই তো? আমি সেখানে ইউপিএসসি আর ডাব্লিউবিসিএস ছাড়ছি আপাতত, অন্যান্য পরীক্ষা যদি বলি 80% একই, 20% স্পেশালাইজ প্রিপারেশন লাগে। সুতরাং যদি মনে করো যে পরীক্ষা দেবে তাহলে কিন্তু খাটা শুরু করো। এবার যে প্রশ্ন করেছিলে আমাকে এবছর, বলেছিলে এবছর বলে একটু ভুল করে নিয়েছিলে, যে বলেছিলে 25-এর স্ট্র্যাটেজি অবশ্যই আছে। আমাদের 24 সালের যেটা পরীক্ষা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, হ্যাঁ, ডাব্লিউবিসিএস এর প্রিলিম পরীক্ষা হচ্ছে কবে? 7th of September 2025। মেন্সের এখনো ডেট দেয়নি। ইউপিএসসি যেমন 25শে মে হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা এবং 22শে অগস্ট হচ্ছে মেন্স পরীক্ষা, ওরা দুটো লক্ষ্য করো। তাহলে আমার এখনো মার্চ টু সেপ্টেম্বর বলেছে, আগস্ট আমি বললাম অগস্ট, তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, আমার 6 মান্থস টাইম রয়েছে। 6 মান্থ টাইম ইন 180 ডেজ, এবং 180 ডেজ এটা প্রিলিমের জন্য। কিন্তু আমি সবসময় বলি প্রিলিম না, মেন্সের টার্গেট নিয়ে তোমাকে খাটতে হবে যদি মনে করো যে হ্যাঁ পরীক্ষাটা আমি অ্যাচিভ করব। তা যে কথা বলা, আমার 180 দিন আমার হাতে রয়েছে। যদি আমি মার্চের 1 তারিখ থেকে ধরি, এইদিকে ফেব্রুয়ারির দিন কটা ধরিনি, ওইদিকে আমার সেপ্টেম্বরের 7 তারিখে পরীক্ষা, সেপ্টেম্বর মাসটা ধরি। তাছাড়াও আমার কাছে 6-6টা মাস সময় আছে। 6-6টা মাস মানে অ্যাটলিস্ট 180 ডেজ, 183 হয়, আমি 180 ডেজ এখানে করি। এই 180 ডেজ ইজ মোর দ্যান এনাফ টু ক্লিয়ার এনি এক্সাম, যদি সেটা টোটালি সিস্টেমেটিক্যালি এবং এক্সাম ওরিয়েন্টেড করা হয়। তোমরা যারা খাটছো বা এখনো খাটা শুরু করোনি, সবসময় মনে রাখবে তোমরা 0 থেকে শুরু করছো না। অনেকের শোনা যায়, অনেকে বলে শোনা যায় যে 0 থেকে না। দেখো তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, আমি ধরলাম তুমি একদম কিছু পড়োনি, তবু 15টা বছর তুমি কিছু তো পড়েছো। এই যে তুমি কিছু যে পড়েছো, এটাই কিন্তু যে কোনো পরীক্ষার 30% তোমার পড়া হয়ে গেছে। যে কোনো পরীক্ষার, যে যারা বলো যে আমরা কিচ্ছুটি পড়িনি, ঠিক আছে মানলাম, কিচ্ছুটি পড়োনি, পাস তো করেছো। তাহলে পাস করার জন্য মিনিমাম কিছু রিকোয়ারমেন্টস ছিল, সেগুলো করেছো। দ্যাটস মিন তুমি যে কোনো পরীক্ষার 30%-এর প্রিপারেশন তোমার কমপ্লিট, তাহলে বাদ বাকি তোমার 70%-এর জন্য দরকার। এবং 70%-এর জন্য 180 ডেজ ইজ মোর দ্যান এনাফ। আর যারা বলছিলেন যে বলি এই যেটা আমরা 1.5 বছরের কোর্স নিয়েছি, কিন্তু ব্যাপারটা হলো
1.5 বছরের কোর্স যেটা বলা হচ্ছে ওটা 2025 জ্যাসমিন এর পরের বছর যে পরীক্ষা হবে তার জন্য। কিন্তু যারা ফর্ম ফিল আপ করবে এবছর WBCS এর জন্য তাদেরকে আমরা দিনের সংখ্যা বাড়িয়ে দেবো। হ্যাঁ, ওই একই সিস্টেমে দিনের সংখ্যা বাড়বে, অন্য কিছু আর বাড়বে না। দিনের সংখ্যা বাড়বে এবং 25 সালে যাতে ক্লিয়ার করতে পারে, এই 25 যেটা পরীক্ষা হবে 24-এ ক্লিয়ার করতে পারে, তার জন্য 100% আমরা চেষ্টা করবো। বাদ বাকি ডিপেন্ড করছে তোমার। তাই এটা যার যার জানার কথা ছিল আমি জানালাম। তাহলে এবার পড়াটা শুরু করা যাক। সকালে ম্যাথসের উপরে হয়েছিল, এবং 2-4টে অঙ্ক আবার এক দুজন আমাকে পাঠিয়েছে। আগে সেটা করিয়ে নি, তারপরে কথা বলছি আমি। অঙ্ক দিয়েছিলে অতীব সোজা, নো ডাউট। একটু সিস্টেমেটিক্যালি করলে সোজা, আর যদি ব্যাকরণ মেনে করো, অঙ্কের ব্যাকরণ মেনে করো, তাহলে এটা একটু তোমার ক্ষেত্রে অসুবিধার কারণ হয়ে দাঁড়াতে পারে। 1 মিনিট একটু। এই অঙ্ক তোমরা অনেকবার করেছো, জানো তো গো, অনেকবার করেছো। দেখো বলছে the sum of two numbers is 75. The sum of two numbers কত? 70. Two numbers is 75 and their difference is 20. Stop. Find the difference of their square. তাহলে বলছে the sum of two numbers is 75 and their difference is 20. Find the difference of their square. একাধিকবার এই অঙ্ক তুমি পেয়েছো, নো ডাউট। হয়তো ফিগারটা আলাদা ছিল। ব্যাকরণগত নিয়মে যেও না, কারণটা হচ্ছে আমাকে পরীক্ষাতে সঠিক উত্তরটা করে আসতে হবে। ওরা কিন্তু এক্সপ্লানেশন চায় না, যেহেতু এমসিকিউ। যখনই দেখবে খুব ভালোভাবে দেখো এরা কি বলেছে, একদম রাফলি যেটা জানতে চেয়েছে। কি জানতে চেয়েছে দেখো, সাম অফ টু নাম্বারস, আমি ধরলাম এ অ্যান্ড বি ইকুয়াল টু বলেছে 75 অ্যান্ড দ্য ডিফারেন্স মানে এ মাইনাস বি ইকুয়াল টু কই গেল 20। তাহলে এর থেকে অবভিয়াসলি তুমি এ অ্যান্ড বি বের করতে পারো। এবার বলেছে কি, এবার বলেছে এ আর বি বের করে ফাইন্ড দ্য ডিফারেন্স অফ দেয়ার স্কোয়ার, দ্যাট মিন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত হবে, এটা চেয়েছে। তাহলে অত বিস্তারিত নিয়মে যাওয়ার প্রয়োজন নেই। যখনই দেখবে দুটো ডিফারেন্স আছে এবং দুটো সাম হয়েছে, চাচ্ছে তোমার দুটো স্কোয়ারের পার্থক্য। কিচ্ছুটি করবে না, করবে কি, এই সাম ইনটু ডিফারেন্স, অঙ্ক শেষ তোমার। তাহলে সাম কত ছিল? সাম ছিল 75, ডিফারেন্স কত ছিল? 20। তাহলে 75 দুগুণে কত হচ্ছে? 300, তাই তো? কি হলো ওটা? 75 দুগুণে। তাহলে আমি যে কথাটা বললাম, যদি থাকে দুটোর পার্থক্য, ভালোভাবে শুনবে, দুটোর পার্থক্য এবং দুটোর যোগফল যদি থাকে, এবং আমাদের যে স্কোয়ার চাই, আমাদের যদি ডিফারেন্স কার অফ দেয়ার স্কোয়ার, ডিফারেন্স অফ দেয়ার স্কোয়ার যদি চাই, এই দুটোকে গুণ করে দেবো, আর কিছু। এবার একটা পরীক্ষায় সে ইয়েটা মেনশন করেনি, ওর নাম কি বলে, কোন ইয়ারের প্রশ্নটা মেনশন করেনি, জাস্ট পাঠিয়েছে। বলছে 100 আর 37। দেখো ডিফারেন্স হচ্ছে 37 আর এটা বলছে 100। দুটো অঙ্ক হলে প্রথম এটা আর দ্বিতীয় এটা। তাহলে এটা আশা করি উত্তর করতে অসুবিধা হবে না, উত্তরটা করে নাও। আজকে পরপর জিকেরও কিছু জিনিস নিয়ে আমরা কাজ করব, দেখো কত। দেখো
কিছু করবো না, আমি কি বলছিলাম সাম আর ডিফারেন্সে গুণ করে দেবো, গুণ করলে স্কোয়ার ডিফারেন্স অফ দেয়ার স্কোয়ার পার্থক্য চলে আসবে, তাই তো? তাহলে কি করে 37 আর 100 গুণ করো, এটা উত্তর। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? অসুবিধা না থাকার কথা। আর অসুবিধা যদি থাকে, যদি থেকে থাকে, ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশন জানাতে পারো, অসুবিধা নেই। দেখে নাও। দেখো আরেকটা অঙ্ক, সিজিএল এর অঙ্ক পাঠিয়েছে সে আমাকে, সিজিএল এর। অনেকবার অঙ্ক পেয়েছে। হোয়াট উড বি দ্য সিম্পল ইন্টারেস্ট, হোয়াট উড বি দি সিম্পল ইন্টারেস্ট, বলছে হোয়াট উড বি দি সিম্পল interest, what would be the simple interest obtained in the amount of rupees 5,000 at the rate of 10%, अच्छा, at the rate of 10% per annum after 5 years, after 5 years CHSL আসাম। বলো বলো কি হবে? দেখো আগেও একাধিকবার বলেছি সিম্পল ইন্টারেস্টের অঙ্ক ক্যালকুলেশনের দরকার পড়ে না, আর একটু বুদ্ধি খাটালেই কিন্তু উত্তর বেরিয়ে আসে। হ্যাঁ, একটু বুদ্ধি খাটালেই বেরিয়ে আসে উত্তর, খুব ভালোভাবে লক্ষ্য করো। বলছে হোয়াট উড বি দ্য সিম্পল ইন্টারেস্ট অবটেন্ড ইন দ্য অ্যামাউন্ট 5,000। তাহলে ইন্টারেস্টের অঙ্কে আমরা কি পাই? একটা প্রিন্সিপাল পাই, প্রিন্সিপাল অ্যামাউন্ট। সেটা কত? বা ক্যাপিটাল, অনেকে ক্যাপিটালও বলি, সেটা আছে ₹5,000। এটা আছে। রয়েছে কি টাইম আছে 5 years। আর রয়েছে রেট অফ ইন্টারেস্ট রয়েছে কত? 10%। রেট অফ ইন্টারেস্ট 10%। তাহলে এসআই চাওয়া হয়েছে। কি চাওয়া হচ্ছে? এসআই। কি করে করবে? দেখো ভালো লক্ষ্য করো, বলছে 10%। লক্ষ্য করো 10% এখানে বলেছে, তাহলে 10% 5 বছরের ইন্টারেস্ট। শোনো এসআই করছো, কিন্তু এসআই বি কেয়ারফুল, রাইট? এসআই করছো, এসআই লজিক মনে রাখবে। দেখো প্রতি বছর, খুব ভালো হবে, দেখো প্রতি বছর তো 10% করে নয় কি? তাহলে 5 বছরে কত হবে? 10 × 5 = 50%। এইটুকু ক্লিয়ার হবে? যখনই সিম্পল ইন্টারেস্ট করবে বহু জায়গায় এই ক্যালকুলেশনটা লাগবে, যেটা রেট অফ ইন্টারেস্ট এবং যেটা টাইম, দুটোকে কি করবে? গুণ করবে। দেখো কত সোজা হবে। তার মানে 1 বছরে 10% যদি আমাকে ইন্টারেস্ট ওরা দিয়ে থাকে, তাহলে 5 বছরে মোট কত ইন্টারেস্ট দিয়েছে? 50% ইন্টারেস্ট দিয়েছে আমাকে। 50% ইন্টারেস্ট কার উপরে ক্যালকুলেশন হবে? আসল টাকার উপরে। আসল টাকা কে? 5,000 টাকা। তাহলে 5,000 টাকার 50% কত? 5,000 টাকার 50% মানে হাফ মানে কত? 2,500 টাকা। তাহলে আমার কত ইন্টারেস্ট? 2,500 টাকা। কোনো অসুবিধা আছে? যে কোনো সিম্পল ইন্টারেস্ট অঙ্ক, ইভেন কম্পাউন্ড ইন্টারেস্টেও বেশ কিছু অঙ্ক আছে, অত্যন্ত
অত্যন্ত লজিক্যালি অঙ্কটা করে দেওয়া যাবে, তার জন্য ক্যালকুলেশনের প্রয়োজন পড়ে না কো। আচ্ছা দেখো আর একটা অঙ্ক দিচ্ছি, দাঁড়াও একটা মিনিট, একটা মিনিট। দেখো এই অঙ্কটাই ওঠায়, এই অঙ্কটাই ওঠায়, মুছি। তাহলে আবার বলছি অঙ্কটা কি করলে দেখো, হোয়াট উইল বি দ্য এসআই, সিম্পল ইন্টারেস্ট কত, আমার চেয়েছে এসআইটা কত, শর্ত দিয়েছে কি আসল, অফটেন দ্য অ্যামাউন্ট, অ্যামাউন্ট যেটা সেটাই কত 5,000 ছিল, রেট অফ ইন্টারেস্ট 10,000 ছিল, এবং আফটার 5 ইয়ার্স চেয়েছে। তাহলে এখানে কি হলো দেখো, 5,000 টাকাটা যে রয়েছে, তাহলে এর মধ্যে অ্যামাউন্ট যেহেতু বলতে ইন্টারেস্ট ঢুকে আছে, তাই তো, কিন্তু বলছে কি 5 বছর খেটেছে আর কত 10%, তাহলে এক এক বছর যদি 10% হয় তাহলে 5 বছরে 50 হয়েছে, 50% মানে হাফ, কার হাফ, এই অ্যামাউন্টের হাফ। তাহলে অ্যামাউন্ট ছিল 5,000 টাকা, এর হাফ কত 2,500 টাকা, দ্যাটস মিন 2,500 টাকা আমার ইন্টারেস্ট। বুঝলাম তো? সামনে দেখো আমি বারবার পরিষ্কার ভাবে বলি, দেখবে ওই ক্রিকেট যারা খেলো, স্লগ ওভার বলে একটা কথা থাকে, মানে শেষের দিকের ওভারগুলো, 50টা ওভারের মধ্যে 40টা ওভার বা 42টা ওভার কখনোই ম্যাচ কোন দিকে যাবে এটা ঠিক করে না, ঠিক করে শেষের 5 থেকে 7খানা ওভার। তাহলে মনে রাখবে শেষের 5 থেকে 7খানা ওভার অত্যন্ত ক্রুশিয়াল হয়। লাইকওয়াইজ দ্যাট আগামী যে 6টা মাস রয়েছে এটা প্রচণ্ড হারে ক্রুশিয়াল তোমার কাছে, এবং তুমি যদি মনে করো হ্যাঁ আমি এবারই চাকরিটা পাবো এবং আমাকে পেতেই হবে, পাবো না, আমাকে পেতেই হবে। আমি তো আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে আরও কথা বলি যে পরীক্ষার 4 মাস আগে টোটালি জগতের কাছে নিরুদ্দেশ হয়ে যায়, তোমাকে চাকরি পেতে হবে, আর গায়ে হাওয়া লাগিয়ে বা রুটিন মেনে পড়ে চাকরি কোনো দিন হবে না। মনে রেখো প্রিপারেশন 100% যাদের প্রিপারেশন হয় তারা পরীক্ষায় বসে। বি কেয়ারফুল। আমার এই কথা শুনে অনেকে বিরোধিতা করে, অনেকে ব্যঙ্গও করে, অবশ্য ব্যঙ্গ তারা করে যারা জীবনে চাকরি পায়নি বা চাকরি পরীক্ষা দেয়নি। যে কোনো সফল যারা, সে ইউপিএসসিতেই সফল হোক, সে ডি গ্রুপেই সফল হোক, যারা সফল তারা প্রত্যেকেই পরীক্ষার আগের 3 থেকে 4টা মাস নির্দেশ হয়ে যায়। নির্দেশ হয়ে যায় মানে নিজেকে পুরোপুরি বন্দি করে নেয় পড়ালেখার মধ্যে। সুতরাং আগামী 6টা মাস এর মধ্যে আগামী 4টা মাস মানে পরীক্ষার আগের 4টা মাস নিজেকে নির্দেশ করে দাও, নিজেকে ঘরের মধ্যে বন্দি করে দাও এবং খালি পড়ালেখা নিয়ে থাকো। দেখবে এবার যে পরীক্ষায় বসছে তুমি সফল হতে ব্যর্থ হবে না। ওকে দেখো প্রশ্নটা লিখছি, বলছে দি সিম্পল ইন্টারেস্ট অ্যাট দি এন্ড অফ, ভালো লিখবে, দি সিম্পল ইন্টারেস্ট at the end of 5.1 year, এই তো হলো রগম 5.1 year on a sum of rupees, on a sum of rupees 4,500, খুব সুন্দর অঙ্ক জানো তো, 4,500 is rupees 175. What will be the simple interest? What will be the simple interest গেল কোথায়, on rupees 9,000, on rupees 9,000, on rupees 9,000 হয়ে গেল অঙ্কটা, for the same period at the same rate, for the same period and at the same rate,
এটা টিসিএস এর। হ্যাঁ, উত্তর ওরা দিচ্ছে 650, 950, 800, 650 উত্তর দিচ্ছে। হ্যাঁ, 950, 800, 350। খুব সুন্দর অঙ্ক এবং বলা যায় স্ট্যান্ডার্ড অঙ্ক, বলা যায় স্ট্যান্ডার্ড অঙ্ক। চেষ্টা করো, খুব সুন্দর অঙ্ক এবং খুব স্ট্যান্ডার্ড অঙ্ক কর। তারপরে এটা আমি লজিক্যালি দেখাচ্ছি উইদাউট হ্যাভিং এনি ক্যালকুলেশন। তুমি কি করে করতে পারবে উইদাউট এনি ক্যালকুলেশন? করো, করতে থাকো গো, করতে থাকো। কমেন্টে তোমরা উত্তর জানাতে পারো। হ্যাঁ, উত্তর অবশ্যই জানাও, অবশ্যই উত্তরটা জানাও। বাড়িতে পড়ানো আছে? বাড়িতে পড়ানো আছে? ওই তোর 8টার সময় ব্যাচ আছে। কেন? না, নর্মাল জিজ্ঞেস করলাম। 8টায় ব্যাচ। করো করো করো, তাড়াতাড়ি করো। উত্তরটা করো, তারপর আমি উঠছি বোর্ডে। করো, দেখো চালাকি, দেখো অঙ্কটা কেমন চালাকি করেছে। দুটো জিনিস লক্ষ্য করবে। হ্যাঁ, বলছে ফর দি সেম পিরিয়ড অ্যান্ড সেম রেট, তার মানে সময় অ্যান্ড হার, সুদের হার, তাই তো? সুদের হার অপরিবর্তিত, অপরিবর্তিত। যেহেতু অপরিবর্তিত সেহেতু আমার কিন্তু মাথা ব্যথা করে লাভ নেই, মাথা ব্যথা করে লাভ নেই। লক্ষ্য করো, ভালোভাবে লক্ষ্য করো। দেখো কত ছিল, যেহেতু বলেছে সময় এবং সুদের হার অপরিবর্তিত, তাহলে সময় আর সুদের হার নিয়ে মাথা ব্যথা করব না, দরকার নেই। আমাকে বলেছে সাম ছিল কত, 450, 4500, কিন্তু হোয়াট উইল বি দ্য সিম্পল ইন্টারেস্ট অন রুপিস 9000। তার মানে 4500 আমার ছিল, কিন্তু বললো 9000-এর বের করতে। ভালো লক্ষ্য করবে, 9000-এর বের করতে এবং সময় আর সুদের হার অপরিবর্তিত। লক্ষ্য করো 4500 ডবল না, এটা ইনটু 2 তো ডাবল, তো 4500 ডবল 9000। তাহলে আমার 4500-এর জন্য সুদ ছিল যখন 175 টাকা, সুদ কত ছিল? 175 টাকা। তাহলে 175 টাকাও তো ডবল হবে, 175 টাকাও ডবল হবে। তাহলে 175 টাকা যদি ডবল হয় তাহলে উত্তর কত হবে? উত্তর 350। তার মানে আমার 9000 টাকার যে সিম্পল ইন্টারেস্ট থাকবে সেটা কত হবে? 3500, সরি 350। বুঝে না? বুঝতে না পারলে কমেন্টে জানাও, আবার করছি, কোনো অসুবিধা নেই। অঙ্ক শিখতে হবে, বুঝতে পারলে তো? ওই পরীক্ষায় আমরা অনেকেই কারি নাম্বার পাই, এবং আমি যখন অনেক সময় বলি সেটা মেধাহীন নাম্বার, অনেকে এটাও মানে বিরক্তি প্রকাশ করে এই কথাতে। আবার বোঝাচ্ছি, দেখো আবার বোঝাচ্ছি, অসুবিধা আবার বোঝাচ্ছি। দেখো লজিক দেখো, বলেছে ভালোভাবে দেখো, যদি বলেছে সাম কত ছিল? 4500 ছিল। এর ফলে আমি ইন্টারেস্ট কত পেয়েছি? 175। কিন্তু এখানে একটা লজিক দিল, কি বললো দেখো, বললো টাইম অ্যান্ড রেট, টাইম অ্যান্ড রেট এই দুটো আনচেঞ্জ, এই দুটোর মধ্যে কোনো পরিবর্তন সাধিত হয়নি। তা যখন এই দুটোর মধ্যে কোনো পরিবর্তন সাধিত হয়নি, তাহলে এটা নিয়ে আমি মাথা ব্যথা করবো না। তাহলে আমার দেখো 4500 টাকার জন্য আমি ইন্টারেস্ট পেয়েছি কত? 175 টাকা। এবার আমাকে বললো 9000 টাকা রয়েছে, কি বললো এবার? 9000 টাকা রয়েছে। তাহলে অবভিয়াসলি 4500 ডবল 9000 টাকা, 4500 ডবল 9000 টাকা। তাহলে এটারও তো ডাবল হবে, এটারও তো ডাবল হবে। তা ডাবল কত হচ্ছে? 350 টাকা। তাহলে 350 টাকা আমার রেট, সরি সুদ। তাহলে এই 350 টাকা। দেখেন, কোনো অসুবিধা হলে নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মুদ্রা কথা হলো শিখতে হবে, শিখতে হবে।
লিখতে যদি পারো তাহলে কিন্তু কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। আর এমন কিছু দেয় না, এমন কিছু অঙ্কে দেয় না, তোমাকে জাস্ট একটু শিখে নিতে হয়, এই আর কি। আর একটা অঙ্ক করাবো। তোমরা যারা অঙ্ক দেখছো বা ক্লাস করছো, সে লাইভ থাকুক বা রেকর্ডেড ক্লাস যারা দেখো, অবশ্যই যদি বুঝতে পারো বা বুঝতে না পারো কমেন্ট করলে ভালো লাগে। অফলাইন এবং অনলাইন যে পড়ানো বিস্তর পার্থক্য, এর জন্যই বলি যখন অফলাইন ক্লাস হয় তখন সামনে ছাত্রছাত্রীরা থাকে এবং তাদের মুখ দেখেই বা এক্সপ্রেশন দেখেই বোঝা যায় তারা সত্যিকারে বুঝতে পারছে কি বুঝতে পারছে না, না লজ্জা পেয়ে বা ভয়ে কিছু বলছে না। কিন্তু ক্যামেরার এদিকে আমি, ওপারে তুমি, তাহলে এখানে তুমি বুঝতে পারছো কি পারছো না এটা বোঝা সম্ভব হয় না। তার জন্য একটাই মাধ্যম থাকে, সেটা হচ্ছে কি কমেন্ট করা। অবশ্যই লাইক করো বা না করো, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট কমেন্টটা করা উচিত। হ্যাঁ, তাহলে অন্তত আমরা যারা এভাবে পড়াই তাদের একটু উৎসাহ বর্ধিত হয়। দেখো একটা অঙ্ক দিচ্ছি, এসএসসি সিজিএল 2012, দি পপুলেশন অফ এ সিটি। এটা ট্রিকি করবো, দেখো দি পপুলেশন of a city is 64,000. Oh, sorry, and not stop here. Here will be and. And it grows by 10% per year. অঙ্ক সোজা থাকে, কিন্তু ব্যাপারটা হলো তৈরি করা। হ্যাঁ, what will be the population after 3 years? আর কিছু লিখলাম না, হ্যাঁ অত লিখতে পারছি না। after 3 years, ভালো কথা। এটা কিন্তু এসেছিল এসএসসি 2012। হ্যাঁ, এটা মনে রাখো। দেখো উত্তর ওরা দিচ্ছে 8,000 না 80,000, 85,184, 8,500, 85100। খুব সুন্দর। তাহলে তুমি বলবে স্যার এটা তো পপুলেশনের অঙ্ক, ও চক্রবৃদ্ধির মতো করে নেবো। ডেফিনেটলি ইউ ক্যান গো উইথ দ্যাট, ডেফিনেটলি। কিন্তু তোমাকে আমি যেটা শেখাবো এই অঙ্ক, উত্তর অপশন যে আছে এ বি সি ডি, উত্তর অপশন থেকে তোমাকে আমি অঙ্কটা শেখাবো। তাহলে এক কাজ করো, তুমি আগে অঙ্কটা করার চেষ্টা করো, তারপরে আমি কথা বলছি। ওকে, করো। এই অঙ্ক শিখিয়ে দেবো, ভবিষ্যতে আর এইরকম অঙ্ক তোমার অসুবিধা হওয়ার নয়। আর আই এম শিওর অফ ইট। করো। করো হে, কটা বাজলো, কটা? ও আচ্ছা, যাচ্ছে। কোনো ব্যাপার না, করিয়ে নাও, করো। অঙ্কটা করো, তারপর আমি বলছি। হ্যাঁ, 1 মিনিট। দেখো, যে কোনো যখন তোমরা পপুলেশনের অঙ্ক করো, তাই তো, ভালো হয়ে যাবে।
পপুলেশনের অঙ্ক করো, ওই বিভিন্ন সূত্র আছে, ওই এরকমভাবে করো পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টাইম, না এইগুলো আমি বলি। বা আমি আমার ছাত্রছাত্রীকেও এই পন্থায় বিশ্বাসী হতে বলি না। এখানে হলো ব্যাপার, স্কুল লেভেলে খুব ভালোভাবে পড়াটা করতে, আমি কিন্তু বারবার বলি, যতবার আমি লাইভে আসি এই কথাটা বলি, আমরা চাকরি পরীক্ষায় পিছিয়ে পড়ছি একমাত্র একটা কারণে, আমরা স্কুল বা স্কুলিং যেটা সেটা আমরা ভালোভাবে করি না। আমি প্রত্যেক বাচ্চাকে সবসময় বলি যে ইউ হ্যাভ টু জয়েন স্কুল, স্কুল তোমাকে জয়েন করতেই হবে। কেন স্কুল, হ্যাঁ এবার অনেকে এটা তর্ক করে বলে স্কুলে পড়লে তো আর চাকরি পরীক্ষায় সাহায্য হয় না। ডেফিনেটলি নট, কোনোদিনই সাহায্য হয় না, কে বলে সাহায্য হয়? কিন্তু ব্যাপারটা হলো স্কুল একটা ডিসিপ্লিন শেখায়, এবং উইদাউট ডিসিপ্লিন কেউ সফল হয়নি আজ পর্যন্ত। উইদাউট ডিসিপ্লিন সফল হওয়া সম্ভব না। অনেক ক্রিকেট প্রেমীদের মনে দুঃখ লাগবে একটা কথা যখন বলবো আমি, যে দেখো সচিন টেন্ডুলকার আর বিনোদ কাম্বলি, তা দেখা গেছিল সচিন টেন্ডুলকার বিনোদ কাম্বলি দুজনে একসাথে শুরু করেছিল, এবং সচিন টেন্ডুলকারের থেকে বিনোদ কাম্বলি যথেষ্ট ভালো প্লেয়ার ছিল, তার প্রমাণও রয়েছে স্কুল লেভেল থেকে। দেখো এত ভালো হওয়ার সত্ত্বেও যেহেতু বিনোদ কাম্বলি কি করলো, কোনো ডিসিপ্লিন মানত না। কিন্তু আবার দেখো সচিন টেন্ডুলকার স্যার পুরোপুরি ডিসিপ্লিন মেনে চলে আছে। তাহলে সচিন টেন্ডুলকার স্যার ক্রিকেটের দেবতা হয়ে গেল, আর বিনোদ কাম্বলি কি হলো, বিনোদ কুম্বলে, নট কাম্বলি, বিনোদ কুম্বলে কি হলো, অতল গভীরে চলে গেল, লোকেরা তাকে মনেই রাখে না। তাহলে তোমার পরীক্ষার রেজাল্ট কি হলো, ইট ডাজন্ট ম্যাটার, ডেফিনেটলি ডাজন্ট ম্যাটার, নট ইভেন ইন কেস অফ ইউপিএসসি ডাজন্ট ম্যাটার। কিন্তু ম্যাটার করে স্কুলে তুমি যেটা শিখলে প্রপারলি শিখলে কি, এবং স্কুলে যেতে হবে প্রপারলি শেখার জন্য। আর স্কুলে যদি না যাও, আই মাস্ট সে তুমি অত্যন্ত ভুল কাজ করছো। ইউ হ্যাভ টু গো টু স্কুল। আচ্ছা দেখো, তাহলে দেখো কি করবো, বলছে সিটির জনসংখ্যা 64,000, ভালো কথা। এই যে 64,000 ভালোভাবে পড়বে, 10% বাড়লো, তাহলে 10% বেড়ে কত হয়েছে? তুমি বলে স্যার 110/100 হয়েছে। মিথ্যে কথা না, সত্যি কথা। 110/100কে আমি না লিখে আমি লিখছি 11/10 ইন্টু 11/10, 2 বছর ইন্টু 11/10। ক্লিয়ার? আমি এই যে শূন্য শূন্য, এখানে শূন্য শূন্য ছিল, কেটে দিয়েছি। তুমি বলে স্যার কেটে লাভ কি? আরে বাবা, সেকেন্ডেরও অংশ তোমার রেজাল্টকে প্রভাবিত করে। এই দুটো শূন্য লিখে দুটো শূন্য কাটতে অ্যাটলিস্ট 1 সেকেন্ড সময় লিখে ধরলাম, তাহলে এরকম 3 বার 3 সেকেন্ড চলে গেছে। এটাও কিন্তু তোমার যাকে বলে ম্যাচের উইনিং অথবা ডিফিটে কাজ করবে। এবার যখনই জাস্ট হোয়াট আই এম সেইং, আমি এখানে ডিজিট সাম করবো। কি বললাম? ডিজিট সাম। মনে রাখবে যখনই ডিজিট সাম তুমি করবে তখন এই শূন্যগুলো দিও না, শূন্য দিও না, 1 নাম্বার। তুমি বলবে স্যার আর কি দেবো না? যখনই ডিজিট সাম করবে তখন নিচে 100 দেওয়ার প্রয়োজন নেই। তাহলে ডিজিট সাম করলে কি করতাম দেখো ভালো হবে, এখানে লিখতাম 64 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11। দেখো তো 6 আর 4 10, 10 মানে কত? 1, এটা 2, এটা 2, এটা 2, 2 4 না। তার মানে এই উত্তরে ভালোই শুনবে, এই উত্তরে যেখানে ডিজিট সাম 8 হবে সেটা আমাদের উত্তর। তাহলে কি এটা 8 হতে পারে উত্তর? এবার দেখো এটা কত, 8 আগে 9 চলে গেল, 9, এটাও 8, এটাও উত্তর হতে পারে। এটা উত্তর হবে না গো, এটা উত্তর হবে না। তাহলে গন্ডগোল হলো। তুমি বললো স্যার অঙ্কের তো উত্তর দুটো হয়ে গেছে, ধরবো কি করে? এখানেও রয়েছে, লক্ষ্য করো, লক্ষ্য করো। 11 কিউব কত গো? কত? 1331, তাই তো? দেখো 11 হলো 121, আবার 11 দিয়ে 11 কে 11, 11 22, 23 3, হাতে আছে 2, 11। তাহলে হলো এইটার সাথে যদি 64 গুণ করো, ভালো লক্ষ্য করো, এর সাথে যদি 64 গুণ করো, লক্ষ্য করো তো কি আছে? 4 আছে, 1 আছে। তাহলে ইউনিট ডিজিটে 4 আসতেই হবে। 4 যদি আসতে হয়, এটা উত্তর অফ, আমার উত্তর এটা। তাহলে দেখো এই টেকনিক যদি জানো, ডিজিট সাম কনসেপ্ট, তাহলে কিন্তু তুমি
খুব জোর 3 থেকে 4 সেকেন্ডে এরকম বড় অঙ্ক নামাতে পারছো। কোনো অসুবিধা? দেখে নাও, পরে আবার কথা বলছি, দেখে নাও। আর এই টাইপের অঙ্ক দেয়, বাচ্চারা বলে অঙ্কটা অত্যন্ত লেন্দি হয়ে গেছে, এবং এই লেন্দি হয়ে যাওয়া বলেই কিন্তু ওরা অসুবিধাটা করে। আবার বলছি, হ্যাঁ আবার বলছি, আবার বলছি। ডিজিট সাম ভালো শুনবো, ডিজিট সাম যখন করবে, দেখো ডিজিট সাম যখন করবে তখন পার্সেন্টেজ আসে না, ডিজিট সাম যখন করবে 9 আসে না, ডিজিট সাম যখন করবে তখন এই যে জিরো, এই যে জিরো মানে জিরো জেবিআরও জিরো আসে না। ডিজিট সাম করবার সব থেকে বড় নিয়ম হলো এটা। এবং কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক বা কম্পাউন্ডের অঙ্ক, পার্সেন্টেজের অঙ্ক ডিজিট সাম দিয়ে করা সব থেকে বুদ্ধিমান এটা। তাহলে কী করে দেখো, ডিজিট সাম কী করে তোমার সময়টা বাঁচাবে। তাহলে 64 আছে, 64,000, 64 লিখবে, জিরো আসে না। এবার দেখো 10% মানে 11, 110/100, নিচে 100 লিখতে পারবো না, তাহলে 11 × 11 × 11। তাহলে কী হলো দেখো, ডিজিট সাম 9 আর 1 সরি 10, 10 মানে 1 গুণে আসে না, পরে দেখবো এটা 2, এটা 2, এটা 2, 2 গুণে 4, 4 গুণে 8, 8 4। তাহলে এখানে 8 আসা, ডিজিট সাম 8 হওয়া উত্তর উচিত। 8 কোথায় হচ্ছে, তুমি বলে স্যার এটা তো 4, এটা তো 8, দেখো কী করে 8 আর 1 9 বার, 5 আর 4 9 বার, তাহলে এটা উত্তর। কিন্তু এই দুটো উত্তর না 13, আর এটাও উত্তর না 5। এবার যখনই দেখলে যে দুটো, ভালোই লক্ষ্য করো, এই দুটো ফিগার এক হয়ে, তাহলে উত্তর কী হবে। এবার দেখো, তার মানে 11 কিউব 1331, 1331 এর সাথে যদি তুমি এটা গুণ করতে পারো, তাহলে ডিজিট সাম সরি ইউনিট ডিজিট দিকে আছে, এটাও 4 আছে, এটাও 4 আছে, তার মানে ডিজিট সাম হতে হবে 8 এবং ইউনিট ডিজিট হবে 4, তবে সেটাই উত্তর। তাই ডিজিট সামে এটা 8 হয়েছিল, কিন্তু ইউনিট ডিজিট 4 নেই, তাহলে এটা উত্তর নয়, তাহলে এটা উত্তর। ক্লিয়ার? কোনো অসুবিধা কারো? কোনো অসুবিধা থাকলে বলতে পারো। ওকে, এখন ক্লাসটা এখানেই আমি রাখছি। এরপরে আবার 9:15 নাগাদ আমি আবার কটা বাজে এখন 9:30 নাগাদ বা 9:15 থেকে 9:30 নাগাদ আবার আসার চেষ্টা করছি। একটু কাজ আছে, একটু বাইরে বেরোতে হবে। আমি ঘুরে এসে আবার নতুনভাবে একটা নতুন ক্লাস করাচ্ছি। বারবার বলছি, পড়ালেখাটা অত্যন্ত মাত্রায় ভালোভাবে করতেই হবে। সামনে পরীক্ষা, এবং সামনে যে পরীক্ষা, সেই পরীক্ষা যদি ক্র্যাক করতে চাও, আমি কিন্তু WBCS বলছি, ক্র্যাক করতে চাও, তাহলে এটাই হচ্ছে সবথেকে আদর্শ সময় তোমার প্রিপারেশন শুরু করা। আমি দেবেন্দ্র স্যার এবং সীমা ম্যাডাম এই দুজন মিলে 1999 সাল থেকে WBCS এবং অন্যান্য পরীক্ষার কোচিং করিয়ে আসছি। বর্তমানে অফলাইন অনলাইন দুটোই চলছে, এবং নবদ্বীপ সেন্টারে এসে যারা পড়তে পারবে, আমার সেন্টারে এসে তাদেরকে হাইব্রিড ব্যাচে ঢোকানো হচ্ছে। হাইব্রিড শব্দের অর্থ হচ্ছে যে অনেকেই রয়েছে যারা ধরো কলকাতা বা চন্দননগর বাইরে, কাটোয়ার বাইরে, কাটোয়ার থেকে দূরে, অর্থাৎ মোটামুটি দেখা যাচ্ছে বেশ দূরবর্তী অঞ্চল থেকে আসে, তাদেরকেও বলে আমি অফলাইনে যুক্ত মাত্র 2 দিন, তাহলে প্রিপারেশনটা ভালো হয়। তাহলে অফলাইন এবং অনলাইন মিলে ক্লাস হবে। আর যারা মনে করছে যে খালি অনলাইনে করবে, অবশ্যই করতে পারো, তাদের জন্য আবার লাইভ ক্লাসের পাশাপাশি রেকর্ডেড ভিডিও ক্লাসের ব্যবস্থা রয়েছে। অফলাইন নবদ্বীপ শিবা সঙ্গন কেন্দ্রে হয়, শিবা সঙ্গনে আমাদের যেটা স্টাডি সেন্টার রয়েছে নিজস্ব, সেখানে অনলাইন গুগল মিটের মাধ্যমে। সুতরাং কেউ যদি মনে করো যে হ্যাঁ প্রিপারেশন নেব এবং প্রিপারেশনটা অত্যন্ত ভালোভাবে নেব, তাহলে অলওয়েজ ওয়েলকাম। থ্যাংক ইউ, সকলে ভালো থেকো। একটু কাজে বেরোয়, কাজে ফিরে আসি, তারপর আবার ক্লাসে আসছি। থ্যাংক ইউ। 9:15 নাগাদ আবার ক্লাস করবো। থ্যাংক ইউ।